এক্ষুনি আওয়ার বেঙ্গল টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিও। আজকে আমরা একাদশ শ্রেণীর তোমাদের যে পাঠ্য কবিতা রয়েছে নীরধ্বজের প্রতি জনা, সেই কবিতাটি নিয়ে লাইন ধরে ধরে আলোচনা করব। তোমাদের প্রত্যেকটি শব্দের শব্দার্থ জানাবো এবং এই কবিতা থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও ভিডিও লাস্টে তোমাদেরকে জানিয়ে দেব। তাই তোমরা আজকের ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রেখো। মাইকেল মধুসূদন দত্তের লেখা নীরধ্বজের প্রতি জনা, মূল গ্রন্থের নাম বীরাঙ্গনা কাব্য। তোমাদের আমি এই প্রসঙ্গে জানিয়ে দিই, এই কাব্যগ্রন্থটিতে মোট 11টি স্বর্গ রয়েছে। শেষতম স্বর্গটি হলো আমাদের পাঠ্য কবিতা নীরধ্বজের প্রতি জনা। তো চলো এবারে আমরা টেক্সট বই ধরে আলোচনা করি। মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাস্য ধরিলে, অশ্বমেধ হচ্ছে যজ্ঞ, যজ্ঞাস্য হচ্ছে যজ্ঞ যোগ অশ্ব অর্থাৎ যজ্ঞের ঘোড়া। তাহলে মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরলে পার্থ তাহাকে রণে অর্থাৎ যুদ্ধে নিহত করেন। পার্থ অর্থাৎ অর্জুন তাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করেন। নীরধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরান্মুখ হইয়া সন্ধি করাতে, রাজা নীরধ্বজ রায় বিবাদ পরান্মুখ মানে বিবাদ থেকে মুখ ফিরিয়ে প্রতিশোধ না নিয়ে সে পার্থর সঙ্গে অর্জুনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সন্ধি করায় রাজ্ঞী জনা পুত্রাশোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রখানি রাজ সমীপে প্রেরণ করেন। রানী জনা পুত্রের শোকে কাতর হয়ে গিয়ে দুঃখ পেয়ে রাজার কাছে এই পত্রখানি পাঠায়। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারবেন। পাঠকবর্গ অর্থাৎ আমরা যদি মহাভারতের অশ্বমেধ পর্বটাকে ভালো করে পড়ে রাখি তাহলে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো। এবার আসছি মূল কবিতাতে। ইছে রাজ তরণে রণবাদ্য আজি। রাজ শব্দের অর্থ হলো রাজার, তরণ শব্দের অর্থ সদর দরজা, রণবাদ্য মানে হচ্ছে যুদ্ধের বাজনা। বলছে আজকে রাজার সদর দরজায় যুদ্ধের বাজনা বাজছে। হেসছে অশ্ব, ঘোড়া ডাকছে, গর্জে গজ, হাতি গর্জন করছে। উড়িছে আকাশে, আকাশে উড়ছে রাজকেতু অর্থাৎ রাজবাড়ির পতাকা। মুহুর মুহুর হুঙ্কারিছে মাতি, মুহুর মুহুর মানে মুহূর্তে মুহূর্তে, হুঙ্কার ঝাড়ছে। রণমদে রাজ সৈন্য যুদ্ধ করতে যাবে তার নেশায় সৈন্যরা প্রতি মুহূর্তে হুঙ্কার ঝাড়ছে। কিন্তু কোন হেতু? হেতু মানে কারণ। কিন্তু এর কারণ কি? সাজিছ কি নররাজ যুঝিতে সদলে প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত শীতে, নিভাইতে এ শোকাগ্নি ফাল্গুনির লোহে। তোমাদের প্রথমে আমি শব্দার্থগুলো জানিয়ে দিই। যুজিতে শব্দের অর্থ হলো যুদ্ধ করতে, সদলে মানে সব দল বলে, প্রতিবিধিত শীতে মানে প্রতিশোধ নিতে, প্রতিবিধান করতে, শোকাগ্নি মানে শোকের আগুন, ফাল্গুনি অর্থাৎ পার্থ অর্জুন, লোহে শব্দের অর্থ হলো রক্ত। এখানে জনা বলছে সাজিছে কি নররাজ যুজিতে সদলে প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত শীতে। বলছে রাজামশাই আপনি কি আপনার ছেলে প্রবীরের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য সদল বলে যুদ্ধ করতে যাবেন বলে সাজছেন? আপনার মধ্যে যে শোকের আগুনটা জ্বলছে সেটাকে নিভাতে ফাল্গুনির রক্ততে জনা এটা বলেছে। তারপর এই তো সাজে তোমারে। এরপর জনা এই সমস্ত বিষয়গুলো দেখার পর যখন সে দেখলো যে রাজবাড়িতে যুদ্ধের বাজনা বাজছে, ঘোড়া ডাকছে, হাতি ডাকছে, সৈন্যরা যুদ্ধ করতে যাবে বলে তারা প্রতি মুহূর্তে হুঙ্কার ঝাড়ছে, এইগুলো দেখে জনা ভাবলো যে রাজামশাই হয়তো
রাজামশাই হয়তো সদল বলে যুদ্ধ করতে যাবেন বলে তার একটা প্রস্তুতি নিচ্ছেন। এইবার জনা নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বলছেন, এই তো সাজে তোমারে ক্ষাত্রমণি তুমি মহাবাহু। এরপরে জনা বলছে, এটাই তো আপনার করা উচিত। আপনি ক্ষত্রিয় বংশের মণি, ক্ষত্রিয় বংশের শ্রেষ্ঠ বীর, আপনি মহাবাহু। মহাবাহু শব্দের অর্থ হলো হাতে যার প্রচন্ড ক্ষমতা। এখানে রাজার কথা বলা হয়েছে। তাহলে জনা নিজেকে সান্ত্বনা দিয়ে বলছে, এটাই তো আপনার করা উচিত। আপনি ক্ষত্রিয় বংশের বীর, আপনার তো এটাই সাজে, আপনি এটাই করুন। এইবার জনা রাজামশাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলছেন, যে সে যে বীর, সে কিভাবে অর্জুনের কাছে যাবে। যাও বেগে গজরাজ যথা জম দণ্ড সম শুণ্ড আস্ফালিনী নিনাদে টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। তোমাদের প্রথমে শব্দার্থগুলো জানিয়ে দিই। যাও বেগে গজরাজ, গজরাজ শব্দের অর্থ হলো হাতিদের রাজা। জম দণ্ড সম মানে জমের মতো। শুণ্ড মানে সুর, আস্ফালিনী মানে হচ্ছে নাড়াতে নাড়াতে। এটার অর্থ আমরা এইভাবে বলবো যে আপনি যান হাতির রাজার মতো সুরটাকে নাড়াতে নাড়াতে, তার কাছে আপনি জমের মতো গিয়ে হাজির হন। তারপর টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। টুটো মানে ভেঙে ফেলে দিন, ভেঙে ফেলুন আপনি কিরিটির গর্ব, অর্জুনের যে গর্ব, রণস্থলে যুদ্ধক্ষেত্রে আজি, আজকেই। তাহলে এই লাইনের অর্থ হলো আপনি কিরিটির যে গর্ব সেটাকে ভেঙে ফেলুন যুদ্ধস্থলেই। তাহলে এই 4 লাইনের মানে আমরা এটা বলবো যে জনা রাজামশাইকে বলছেন যে আপনি হাতির রাজার মতো সুরটা নাড়াতে নাড়াতে তার কাছে জমের মতো গিয়ে হাজির হন এবং তার যে গর্ব সেটাকে যুদ্ধক্ষেত্রে ভেঙে ফেলেন। তারপর অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে নাশ মাহেশ্বাস তারে ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। তারপরে বলছে অন্যায় সমরে, অর্থাৎ অন্যায় ভাবে যুদ্ধ করে। সমর শব্দের অর্থ হলো যুদ্ধ। মূঢ় নাসিল বালকে, আমাদের বালককে শেষ করে দিল। মাহেশ্বাস তারে, মাহেশ্বাস শব্দের অর্থ হলো ধনুকবীর, যে ভালো ধনুক চালায়। মাহেশ্বাস তারে ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। বলেছে হে ধনুকবীর, আপনি যান, আপনি গিয়ে তাকে হত্যা করে আসুন, তবেই তো আমাদের মধ্যে যে জ্বালাটা আছে সেটা হচ্ছে কমবে। এরপরে জনা বলছে জন্ম মৃত্যু বিধাতার এ বিধি জগতে। বলছে আমি জানি এই জগতে জন্ম মৃত্যুটা বিধাতা ঠিক করে দেন। ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি, সুমতি শব্দের অর্থ হলো শুভবুদ্ধি। বলছে ক্ষত্রিয় বংশের রত্ন ছিল শুভবুদ্ধি সম্পন্ন প্রবীর। সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে। বলছে যুদ্ধের সম্মুখে পড়ে গিয়ে আমাদের পুত্র প্রবীর স্বর্গে গেছে। কি কাজ? বিলাপে প্রভু, বিলাপ শব্দের অর্থ হচ্ছে শোক প্রকাশ। বলছে প্রভু হে মহারাজ, শোক প্রকাশ করে কি লাভ? পাল মহিপাল, খাত্র ধর্ম খাত্র কর্ম সাধভুজ বলে। বলছে আপনি হচ্ছেন ক্ষত্রিয় বংশের রাজা, আপনি হচ্ছেন ক্ষত্রিয় বংশের বীর, আপনি আপনার বাহুর বলে সেই কাজই করুন। অর্থাৎ জনা এখানে বলছে আপনি হচ্ছেন ক্ষত্রিয় বংশের রাজা, আপনি হচ্ছেন ক্ষত্রিয় বংশের শ্রেষ্ঠ বীর, আপনি আপনার ক্ষমতায় বাহুর বলে সেই কাজটাই করুন। তাহলে আমরা এই যে একটা অংশ পড়লাম তার সারমর্ম হচ্ছে এটাই যে আজকে রাজবাড়ির সদর দরজায় যুদ্ধের বাজনা বাজছে, ঘোড়া ডাকছে, হাতি ডাকছে, সৈন্যরা প্রতি মুহূর্তে হুঙ্কার ছাড়ছে। জনা বলছে তাহলে কি রাজা সদল বলে যুদ্ধ করতে যাবেন বলে সাজছেন? এটাই তো আপনার করা কর্তব্য। আপনি হচ্ছেন ক্ষত্রিয় বংশের বীর শ্রেষ্ঠ, আপনি এই কাজটাই করুন। আপনি যান হাতির রাজার মতো সুরটাকে নাড়াতে নাড়তে তার কাছে জমের মতন গিয়ে হাজির হন এবং সেই যুদ্ধক্ষেত্রে
তার যে গর্ব সেটাকে আপনি ভেঙে ফেলুন এবং তার মাথাটাকে কেটে এখানে নিয়ে আসুন। খণ্ডমুণ্ড আনতার শূলদণ্ড শিরে, এই শব্দের অর্থ হচ্ছে তার মাথাটাকে কেটে আপনি আনুন। তারপরে বলেছে যে অন্যায়ভাবে আমাদের বালককে যুদ্ধে হত্যা করে দিয়েছে। আমি জানি সবটাই বিধাতার লিখন, জন্ম হলেই মৃত্যু ঘটবে, কিন্তু দুঃখ পেয়ে কি লাভ? আপনি ক্ষত্রিয় বংশের বীর, আপনি আপনার বাহুর বলে অর্জুনকে হত্যা করে তার প্রতিশোধ আপনি নেন। এটাকে বলার পর জনা এবার যখন রাজসভায় এসেছেন, এসে তিনি দেখছেন একটা অন্য পরিবেশ, তখন জনা নিজেকে নিজে আবার বলতে শুরু করলো যে হাই পাগলিনী জনা, বলছে হাই রে জনা, তুই পাগলের মতো কত কিছু চিন্তা করলি আর এখন তুই কি দেখবি? কি দেখতেছে? তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, বলছে তোমার সবার মাঝখানে নর্তকী নাচ করছে, গায়ক গাইছে, গায়ক গান গাইছে, উঠিলেছে বীণা ধ্বনি, অর্থাৎ বীণা থেকে সুর উতলে উতলে উঠছে। তব সিংহাসনে বসিছ পুত্র হা রিপু, তব সিংহাসনে, তোমার সিংহাসনে বসিয়েছ পুত্র হা, পুত্র হা মানে পুত্র হত্যাকারী, রিপু হচ্ছে শত্রু। তাহলে বলছেন জনা যে তোমার সিংহাসনে তুমি তোমার শত্রু পুত্র হত্যাকারীকে বসিয়েছ। মিত্রতম এবই, মিত্রতম এবে শব্দের অর্থ হলো সবচেয়ে প্রিয় বন্ধু। মিত্রতম শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধু, অর্থাৎ বেস্ট ফ্রেন্ড। বলছে বেস্ট ফ্রেন্ডের মতন আপনি আপনার সিংহাসনে বসিয়ে তাকে নাচ দেখিয়ে, তাকে গান শুনিয়ে, তাকে সুর শুনিয়ে তার মনোরঞ্জন করছেন। জনা বলছে, এই তিন লাইনের মানেটা আমি আরো একবার তোমাদের জানিয়ে দিই। হাই পাগলিনী জনা, বলছে হাই পাগলিনী জনা, তব সভা মাঝে, তোমার সবার মাঝখানে নাচিছে নর্তকী আজি, আজকে নর্তকী নাচ করছে, গায়ক গান গাইছে, উতলেছে বীণা ধ্বনি, বীণা থেকে সুর ঝরে পড়ছে। তব সিংহাসনে বসিছ পুত্র হা রিপু, মিত্রতম এবে, তোমার সিংহাসনে তুমি বসিয়েছ তোমার শত্রু পুত্র হত্যাকারীকে সবচেয়ে প্রিয় বন্ধুর মতো। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, এবং তুমি তাকে সেবা করছো অতিথির মতো। কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে, বলছে হায় কি লজ্জার কথা, এই দুঃখের কথাটা আমি কাকে বলবো। হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, হতজ্ঞান মানে জ্ঞান হারিয়েছে, বলছে আপনি কি জ্ঞান হারিয়েছেন পুত্রের বিহনে, অর্থাৎ পুত্রের অভাবে কি আপনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। মাহেশ্বরী পুরীশ্বরী নীলধ্বজ রতি, বলছে হে মহারাজ আপনি কি আপনার পুত্রকে হারিয়ে জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্যে, বলছে যে দারুণ বিধি অর্থাৎ বিধাতা, বিধাতা আমাদের রাজ্যে, আধারিলা মানে অন্ধকার, আমাদের রাজ্যে অন্ধকার ডেকে আনলো। বলছে বিধাতা আমাদের রাজ্যে অন্ধকার ডেকে আনলো কেন না, হরি পুত্র ধনে, পুত্রকে হরি অর্থাৎ হরণ করে, পুত্রকে কেড়ে নিয়ে আমাদের রাজ্যে যে অন্ধকার ডেকে আনলো। হরিলা কি তিনি জ্ঞান তব, তিনি কি আপনার জ্ঞানটাকেও হরণ করে নিলেন। অর্থাৎ জনা বলছে আমাদের একমাত্র সন্তানকে কেড়ে নিয়ে আমাদের রাজ্যে যেমন বিধাতা অন্ধকার ডেকে আনলেন, ঠিক তেমন ভাবে আপনারও কি জ্ঞানটাকে বিধাতা কেড়ে নিলেন। তা না হলে, তা যদি না হয় কহমরে আমাকে বলো, কেন এ পাষণ্ড পাণ্ড রথি পার্থ তবপুরে অতিথি, বলছে তাই যদি না হবে তাহলে আপনি বলুন কেন এই পাষণ্ড অর্থাৎ পার্থ অর্থাৎ অর্জুন এই রাজ্যে অতিথি, বলছে তাই যদি না হবে তাহলে কিভাবে পার্থ অর্জুন এই রাজ্যের অতিথি আপনি আমাকে বলুন। এমনে তুমি হাই মিত্র
ভাবে পরশ সে কর, পরশ মানে হচ্ছে স্পর্শ করা, কর মানে হাত। বলছে কেমনে তুমি হাই মিত্র ভাবে স্পর্শ সে করো যাহা প্রবীরের লোহে লোহিত। বলছে আপনি কিভাবে স্পর্শ করলেন তার হাতটাকে, যে হাতটা এখনো প্রবীরের রক্তে লাল হয়ে আছে। ক্ষত্রিয় ধর্ম এই কি নিমনি? বলছে রাজামশাই এটাই কি ক্ষত্রিয়দের ধর্ম? জানতে চেয়েছে জনা। কোথা ধনু কোথা তৃণ কোথা চর্ম আসি। বলছে কোথায় গেল আপনার ধনু, কোথায় গেল আপনার তীর, কোথায় গেল আপনার তরবারি? না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে। বক্ষ শব্দের অর্থ হচ্ছে হৃদয়, তীক্ষ্ণতম স্বর হচ্ছে ধারালো তীর। অর্থাৎ জনা বলছে যুদ্ধক্ষেত্রে গিয়ে আপনি ধারালো তীর দিয়ে তার হৃদয়টাকে ক্ষতবিক্ষত না করে মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণতার সভাতলে। তাকে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছো। জনা বলছে আপনি যুদ্ধ ক্ষেত্রে গিয়ে তার হৃদয়টাকে তীর মেরে ক্ষতবিক্ষত না করে দিয়ে তাকে আপনি পাশে বসিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছেন। কি কহিবে কহ যবে দেশ দেশান্তরে জনরব লবে এ কাহিনী। কি কহিবে ক্ষত্রপতি যত। বলছে আপনি বলুন, যখন এই কথাটা দেশ দেশান্তরে অর্থাৎ এক দেশ থেকে আর একটা দেশে ছড়িয়ে পড়বে তখন সবাই লোকে কি বলবে, আপনি আমাকে তার উত্তর দিন। তাহলে এই যে আমরা প্যারাটা পড়লাম, এখানে আমরা কি পাচ্ছি? আমরা এখানে দেখব যে জনা প্রথমে রাজবাড়ির সাজসজ্জা, বাজনা, ঘোড়ার ডাক, হাতির ডাক এবং যুদ্ধের বাজনা, এই সমস্ত পরিবেশটাকে দেখে ভাবলো রাজামশাই বুঝি তার পুত্রের হত্যার প্রতিশোধ নিতে তিনি যাচ্ছেন। কিন্তু তিনি যখন রাজসভার সামনে আসলেন, এসে দেখছেন হাই রে জনা তুই কি ভাবলি, আর এখানে এসে তুই কি কি দেখছি না, দেখছি যে রাজামশাইয়ের সিংহাসনে অর্জুনকে সবচেয়ে প্রিয় বন্ধুর মতো পাশে বসিয়ে তাকে গান শুনিয়ে নাচ দেখিয়ে তার মনোরঞ্জন করছে। জনা তখন অবাক হয়ে গেছে, বলছে বিধাতা আমাদের একমাত্র সন্তানকে দিয়ে আমাদের রাজ্যে অন্ধকার ডেকে এনেছেন, তিনি কি আপনার জ্ঞান বিবেক বুদ্ধি সবকিছু হরণ করে নিয়েছেন? তা যদি না হয় তাহলে আপনি কিভাবে আপনার পুত্রের হত্যাকারী যার হাতে এখনো প্রবীরের রক্ত লেগে আছে তার সঙ্গে আপনি প্রিয় বন্ধুর মতো ব্যবহার করছেন? এই কথাটা যখন দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে তখন আপনি কি উত্তর দিবেন আপনি বলুন। এরপরে জনা প্রচন্ড রেগে যায় এবং এই অর্জুন তার পরিবার সম্পর্কে নানান কুকথা বলতে শুরু করে। কি বলছে দেখো, নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তি ভাবে এ কি ভ্রান্ত তব। জনা বলছেন যে আমি শুনলাম আপনি নাকি পার্থকে নরনারায়ণের মতো ভেবে সেবা করেছেন। হাই ভোজবালা কুন্তি কে না জানে তারে। ভোজবালা কুন্তি শব্দের অর্থ হলো ভোজ রাজ্যের মেয়ে। বলছে ভোজ রাজার কন্যা কুন্তিকে কে না জানে। সৈরিনী, সৈরিনী, সৈরিনী শব্দের অর্থ হচ্ছে কুলোটা। অর্থাৎ আমরা বলতে পারি যে স্বামী থাকা সত্ত্বেও যখন কোনো মহিলা অপর কোনো পুরুষের প্রতি আসক্ত হয়, সৈরিনী অর্থাৎ কুলোটা। বলছে সৈরিনী তনয় তার জারজ অর্জুনী। বলছে তনয় শব্দের অর্থ হচ্ছে পুত্র, জারজ হচ্ছে বেজন্মা অর্থাৎ যার জন্মের ঠিক নেই। অর্জুনের কি গুণে তুমি পুজো রাজরথী। বলছে জনা বলছে যে ভোজ রাজার মেয়ে কুন্তি, তাকে কে না জানে, আর তার সন্তান, তার বেজন্মা সন্তান হচ্ছেন অর্জুন। কি গুণে তুমি পুজো রাজরথী নর নারায়ণ জ্ঞানী। এখানে জনা বলছে যে ভোজ রাজার কন্যা কুন্তি, তার বেজন্মা সন্তান হচ্ছে অর্জুন। আপনি আমাকে বলুন
কি জ্ঞানে, কিভাবে আপনি তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করেছেন? যে দারুণ বিধি একই লীলা খেলা তোর বুঝিব কেমনে, এক পুত্র দিয়া নিনি পুনত্তারে অকালে অছিল মান তাও কি নাসিলি। এরপরে বলছে, হে বিধাতা, তোমার লীলা খেলা আমি কি করে বুঝবো? একমাত্র পুত্রকে দিয়ে, তাও অকালে, অসময়ে তাকে আমাদের কাছ থেকে তুমি তুলে নিলে, তোমার লীলা খেলা কি করে আমরা বুঝবো? এরপর বলছে, নরনারায়ণ পার্থ। আবার সে বলতে শুরু করলো, অর্থাৎ অর্জুন কিনা নারায়ণ, কুলোটা যে নারী বেশ্যা, গর্ভে তার কি জন্ম মিলা আসি হৃষিকেশ। হৃষিকেশ শব্দের অর্থ হচ্ছে নারায়ণ বা বিষ্ণু। বলছে যে মেয়েটা কুলোটা, যে নারী হচ্ছে বেশ্যা, তার গর্ভে কখনো কি হৃষিকেশ অর্থাৎ নারায়ণ জন্মগ্রহণ করতে পারে? জনা বলছে, যার মা হচ্ছে কুলোটা, যার মা হচ্ছে বেশ্যা, তার গর্ভে কখনো নারায়ণ জন্মগ্রহণ করতে পারে? কোন শাস্ত্রে, কোন বেদে লিখি, কি পুরাণে এই কাহিনী? বলছে কোন শাস্ত্রে, কোন বেদে, কোথায় লেখা আছে এই রকমের কাহিনী? আপনি আমাকে বলুন। এরপরে জনা ব্যাসদেব সম্পর্কেও খারাপ ইঙ্গিত কিন্তু করেছেন। কি বলছেন? দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। দৈপায়ন ঋষি অর্থাৎ ব্যাসদেব পাণ্ডবদের কীর্তন অর্থাৎ সুনাম সব সময় গান, সতত শব্দের অর্থ হলো সর্বদা। বলছে ব্যাসদেব সব সময় পাণ্ডবদের গুণ কীর্তন গান করেন অর্থাৎ সুনাম করেন, পাণ্ডবদের তিনি সবসময় সুনাম করেন। তারপরে এই ব্যাসদেবকে কেমন লোক সেই সম্পর্কে বলছে, সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। সত্যবতীর পুত্র ব্যাসদেব এই পৃথিবীতে বিখ্যাত হয়ে তিনি আছেন। ধীবর জননী, ব্যাসদেবের জননী অর্থাৎ মা জেলে, পিতা ব্রাহ্মণ আর তার বাবা হচ্ছে ব্রাহ্মণ বংশের সন্তান। তাহলে ব্যাসদেবের মা হচ্ছে জেলে আর বাবা হচ্ছে ব্রাহ্মণ। করিল কামকেলি লয়ে কোলে ভাতৃবধূদয়ে ধর্মবতী। ভাতৃবধূদয় শব্দের অর্থ হচ্ছে ভাইয়ের বউদের সঙ্গে। বলছে যে মানুষটা ভাইয়ের বউদের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করলো, অবৈধ সম্পর্কে জড়িয়েছিল, কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা। কি দেখে আপনি তার কথাটা গ্রাহ্য করলেন? আপনি আমাকে বলুন। কুলাচার্য তিনি কুকুলের, তিনি হচ্ছেন খারাপ বংশের, কুকুল অর্থাৎ খারাপ বংশের কুলাচার্য। তাহলে এখানে জনা বলছেন যে দৈপায়ন ঋষি সবসময় পাণ্ডবদের সুনাম করেন, যার মা হচ্ছে জেলে বংশের মহিলা এবং যার পিতা হচ্ছে ব্রাহ্মণ। আর এই ব্যাসদেব তার ভাইয়ের বউদের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। তাহলে আপনি আমাকে বলুন কিভাবে তার কথাটাকে আপনি গ্রাহ্য করছেন? তিনি হচ্ছেন কুকুলের অর্থাৎ খারাপ বংশের কুলাচার্য। কুলাচার্য শব্দের অর্থ হচ্ছে কুলের আচার্য অর্থাৎ গুরু, বংশের গুরু। তবে যদি অবতীর্ণ ভেবে পার্থরূপে পীতাম্বর, পীতাম্বর শব্দের অর্থ হচ্ছে নারায়ণ। বলছে তবে যদি অবতীর্ণ ভেবে পার্থরূপে পীতাম্বর, বলছে আমি যদি তবে মনে করি যে পার্থ হচ্ছে নারায়ণ, বলছে যদি আমি মনে করি যে পার্থ হচ্ছে নারায়ণ, কোথা পদ্মালয়া ইন্দিরা, বলছে তাহলে ইন্দিরা কোথায়? দেবী লক্ষ্মী তাহলে কে? দ্রৌপদী বুঝি আমরি কি সুতি, বলছে আহা মরে যায়, তাহলে কি দ্রৌপদী হচ্ছে দেবী লক্ষ্মী? বলছে আমি যদি মনে করি যে পার্থ হচ্ছে নারায়ণ, তাহলে দেবী লক্ষ্মীকে? দ্রৌপদী, বলছে মরে যায়। এইবার দ্রৌপদী সম্পর্কেও খারাপ মন্তব্য কিন্তু জনা করেছে। শাশুড়ির যোগ্য বধূ অর্থাৎ যেমন শাশুড়ি তেমন তার বৌমা। এইবার এই দ্রৌপদী কেমন মহিলা তার সম্পর্কে একটা খারাপ ইঙ্গিত করেছে। আমি তোমাদেরকে বলছি, তোমরা বোঝার চেষ্টা একটু করে নাও।
পৌরব সরসে নলিনী, বলছে পাণ্ডবদের একটা বড় পুকুরে একটা পদ্ম ফুল ফুটেছে। পাণ্ডবদের পুকুরে একটা পদ্ম ফুল ফুটেছে। সেই পদ্ম ফুলটা অলির সখী, মৌমাছির বন্ধু। রবির অধীন, সেই ফুলটা সূর্যের অধীনে থাকে। সমীরণ প্রিয়া, আবার বাতাসেরও সে সঙ্গী বা বন্ধু। তাহলে বলছে যে পাণ্ডবদের পুকুরে একটা পদ্ম ফুল ফুটেছে, সেই ফুলটা মৌমাছির বন্ধু, রবির অধীনে থাকে, আবার বাতাস দিলেও দোল খায়, বাতাসেরও সে বন্ধু। এর মাধ্যমে জনা বলতে চাইছেন দ্রৌপদী যে খারাপ মহিলা, সেটাই কিন্তু এর মাধ্যম দিয়ে একটা তিনি ইঙ্গিত করেছেন। ঠিক হাসি আসে মুখে, ভাবি যদি পাঞ্চালীর কথা। পাঞ্চালী হচ্ছে দ্রৌপদীর আরেকটি নাম। যে আমি যদি দ্রৌপদীর কথা ভাবি তাহলে হাসি পাই। লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী, তাহলে কি আপনি বলবেন যে দেবী লক্ষ্মী হচ্ছেন ভ্রষ্টা নারী? এরপরে জনা অর্জুন যে কাপুরুষ, তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যে নীলধ্বজের প্রতি জনা কবিতায় অর্জুনের কাপুরুষতার পরিচয় দাও। এটা খুব গুরুত্বপূর্ণ। 4টে পয়েন্টে তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। অর্জুন যে বীর নয় সেই সম্পর্কেও জনা মন্তব্য করেছেন। জানি আমি কহে লোক রথিকুল প্রতি পার্থ, বলছে আমি জানি, সবাই বলে পার্থ নাকি বিরাট বড় যোদ্ধা। মিথ্যা কথা না, না শব্দের অর্থ হলো স্বামী। বলছে স্বামী, সবাই মিথ্যে কথা বলে, ভুল কথা বলে। বিবেচনা করো সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে, বলছে আপনি বিবেচনা করুন, আপনি সূক্ষ্ম চিন্তা ভাবনা করার জন্য পৃথিবীতে বিখ্যাত। আপনি ভালো বিচারক, আপনি বিচার করে দেখুন সে বীর না বীর নয়, আপনি বিচার করুন। এইবার সে বলতে শুরু করলো, ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুষ্মতি স্বয়ংবরে, যথাসাধ্য কে জুছিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে, কোন ক্ষত্ররথী সে সংগ্রামে, রাজদলে তেই সে জিতিল। তেই শব্দের অর্থ হলো সেই জন্য। বলছে অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে স্বয়ংবর সভায় গেছিল, সেই জন্য ক্ষত্রিয়রা ব্রাহ্মণের সঙ্গে যুদ্ধ করতে যায়নি, তাই অর্জুন জয়লাভ করেছিল। তাহলে প্রথম পয়েন্টটা কি, যে অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে স্বয়ংবর সভায় গেছিল বলে কোন ক্ষত্রিয় তার সঙ্গে যুদ্ধ করতে যায়নি, তাই অর্জুন জয়লাভ করেছিল। প্রথমে বলল। নাম্বার 2, দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়। খাণ্ডব জঙ্গলকে পুরো পুড়িয়ে দিয়েছিল কৃষ্ণের সাহায্য নিয়ে। 2 নম্বরে জনা বলছে অর্জুন যদি এতই বীর হবে তাহলে জঙ্গল পুরানোর সময় সে কৃষ্ণের সাহায্য নিয়েছিল কেন? 3 নম্বরে কি বলছে দেখো, শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে, পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহ, সংহারিলা মহাপাপী। বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্মকে শিখণ্ডীর বেশ ধরে গিয়ে তাকে হত্যা করেছিল। শিখণ্ডী অর্থাৎ বৃহঙ্গলা, অর্থাৎ বৃহঙ্গলা শব্দের অর্থ হলো, আমি বলছি তোমরা বুঝে নাও, ছেলেও নয় মেয়েও নয়। ওকে, তাদেরকে আমরা বলি শিখণ্ডী বা বৃহঙ্গলা। তো অর্জুন জানতো যে পিতামহ ভীষ্ম কোন নারীর গায়ে হাত তিনি দেন না, এটা অর্জুন জানতো। সেই জন্য অর্জুন কি করেছিল, বৃহঙ্গলার বেশ ধরে পিতামহ ভীষ্মের কাছে গিয়ে তাকে হত্যা করেছিল। জনা বলছে অর্জুন যদি এতই বীর যোদ্ধা হয় তবে তিনি পিতামহ ভীষ্মকে কেন শিখণ্ডীর বেশ ধরে গিয়ে তাকে হত্যা করেছিলেন। 4 নম্বরে কি বলতে দেখো, দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম বোধিল তাহারে, দেখো স্মরি বসুন্ধরা গাছিল সরসে, রথ চক্র জবে হায় জবে ব্রহ্ম সাপে, বিকল সমরে মরি কর্ণ মহার যশা নাসিল বর্বর তারে। এরপরে বলছে যে দ্রোণাচার্য গুরুকেও অর্জুন হত্যা করেছিল ছলনার আশ্রয় নিয়ে। কিভাবে না, যখন তার চাকাটা মাটিতে
গাড়া হয়ে গিয়েছিল, পুঁতা হয়ে গিয়েছিল, তখন যখন সে সেই টাকাটাকে তুলতে গিয়েছিল ঠিক সেই সময় তাকে হত্যা করা হয়। তাহলে আমরা এখানে 4টে পয়েন্ট পাচ্ছি। অর্জুন যে কাপুরুষ, সে যে বীর যোদ্ধা নয়, জনা রাজামশাইকে বলেছেন। কি কি বললো প্রথমে? 1 নম্বরে সে বলেছে যে অর্জুন যদি বীর যোদ্ধা হয় তবে তিনি কেন ব্রাহ্মণের ছদ্মবেশে স্বয়ংবর সভায় গিয়েছিল? আর সেই ব্রাহ্মণের ছদ্মবেশ তিনি গিয়েছিলেন বলে কোনো ক্ষত্রিয়রা ব্রাহ্মণের সঙ্গে যুদ্ধ করতে যাননি, তাই তিনি জয়লাভ হয়েছিল। তাহলে এটা একটা ছলনার আশ্রয়। 1 নম্বর 2, অর্জুন যদি বিরাট বড় যোদ্ধায় হবে তাহলে জঙ্গল পুরানোর সময় তিনি কেন কৃষ্ণের সহযোগিতা বা সাহায্য নিয়েছিলেন? নাম্বার 3, তিনি যদি বীর যোদ্ধা হবেন তাহলে বৃহঙ্গলার সাজে সজ্জিত হয়ে বৃহঙ্গলার বেশ ধরে তিনি কেন পিতামহ ভীষ্মকে হত্যা করেছিলেন? 4 নম্বরে বলেছেন যে তিনি কেন ছলনার আশ্রয় নিয়ে দ্রোণাচার্য গুরুকে তিনি হত্যা করেছিলেন। তাহলে এই 4টে পয়েন্টকে তোমরা ভালো করে যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে তোমরা যে প্রশ্নটার উত্তরটা পেয়ে যাবে, সেটি হলো অর্জুনের কাপুরুষতার পরিচয় দাও। ওকে, আসছি পরের অংশতে। কহমরে শুনি মহারথী প্রথা কি হে এই মহারথী? জনা বলছে আপনি আমাকে বলুন এটাই কি মহারথী প্রথা? এইবারে জনা বলবে বীর যোদ্ধা কাদের বলা হয়? অন্যায় মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে বধে ভীরুচিত ব্যাগ, সে মৃগেন্দ্র জবে নাসে রিপু আক্রমণে সে নিজ পরাক্রমে। তোমাদের প্রথমে আমি শব্দার্থগুলো বলে দিই। আনায় মানে এনে, মাঝারে মানে হচ্ছে মাঝে, আনি মৃগেন্দ্র অর্থাৎ সিংহকে, কৌশল মানে হচ্ছে কৌশল করে। ভীরু শব্দের অর্থ হচ্ছে কাপুরুষ। এই পার্টটা খুব ইন্টারেস্টিং একটা। বলছে ব্যাগ যখন সিংহকে হত্যা করে তখন সে কি করে না, তাকে ফাঁদ পেতে সিংহকে প্রথমে আনে, সেই ফাঁদের মধ্যে এনে তাকে হত্যা করে। এই অংশটা ভালো করে বুঝে নাও। অন্যায় মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে ভীরুচিত ব্যাগ, বলছে ভীতু কাপুরুষ ব্যাগ তিনি কি করেন না, অন্যায় ভাবে ফাঁদ পেতে ফাঁদের মাঝখানে সিংহকে এনে বধ করেন। কিন্তু সে মৃগেন্দ্র জবে নাসে রিপু আক্রমণে নিজ পরাক্রমে, কিন্তু সেই সিংহ যখন তার শত্রুকে হত্যা করে কোন রকম ফাঁদ সে পাতে না, সে শত্রুকে দেখলে তার উপর সে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে। তাহলে এখানে জনা দুটো কথা বললো, একটা হচ্ছে কাপুরুষ ব্যাগ বা ভীরু বা ভীতু ব্যাগ ফাঁদ পেতে সিংহকে মাঝখানে এনে তাকে হত্যা করে, এটা হচ্ছে কাপুরুষতার পরিচয়, ভীতুর পরিচয়। কিন্তু যে শক্তিশালী বীর যোদ্ধা হবে সেই সিংহ যখন তার শত্রুকে দেখতে পায় তখন কি করে, তাকে দেখতে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে হত্যা করে। কিনা তুমি জানো রাজা কি কব তোমারে? বলছে রাজামশাই আপনি তো সবই জানেন, আপনাকে আমি কি বলবো আর? জানিয়া শুনিয়া তব কি ছলনে ভুল আত্মশ্লাঘা মহারথী। বলছে আত্মশ্লাঘা অর্থাৎ আত্মগর্ব, বলছে আপনি জেনে শুনে সব কি আপনার যে আত্মগর্ব সব কি আপনি ভুলে গেলেন? আই কিরে পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নত স্বরে হে বিধাতা পার্থের সমীপে। নতস্বর শব্দের অর্থ হচ্ছে মাথা নিচু। বলছে হাই রে কি পাপ কাজ করেছে, বলছে হাই রে রাজামশাই আপনি কি পাপ করেছেন যে আপনি পার্থের সমীপে পার্থের কাছে অর্জুনের কাছে মাথা নত করলেন? বলছে আপনি কোন পাপ করেছেন যে আপনি পার্থের কাছে মাথা নিচু করলেন? কোথা বীর দর্প তব মান দর্প কোথা? বলছে কোথায় গেল আপনার সেই দর্প, কোথায় গেল আপনার সেই অহংকার? চণ্ডালের পদধূলি
ব্রাহ্মণের ভালে। ভালে শব্দের অর্থ হলো কপালে। বলছে চণ্ডালের পায়ের ধুলা আজকে ব্রাহ্মণের কপালে। কুরঙ্গির অশ্রুবাড়ি নিবাই কি কভু দাবানলে। কুরঙ্গি অর্থাৎ হরিণের চোখের জল কি কখনো বনের আগুনকে নেভাতে পারে। কোকিলের কাকলি লহরী, লহরী শব্দের অর্থ হলো সমুদ্রের ঢেউ। উচ্চা নদীর প্রভঞ্জনে, প্রভঞ্জন শব্দের অর্থ হচ্ছে ঝড়। নীরবয়ে কবে, নীরবয়ে শব্দের অর্থ হলো থামাতে পারে। বলছে কোকিলের ডাক কি কখনো সমুদ্রের ঢেউ ঝড় কে নিভাতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এই যে জনা তার পুত্রকে হারিয়ে তার স্বামীকে এই সমস্ত চিঠির মাধ্যমে তিনি জানাচ্ছেন, তিনি তারপরে তিনি বলছেন আমি জানি হরিণের চোখের জল কখনো বনের আগুনকে নেভাতে পারে না, কোকিলের ডাক কখনো সমুদ্রের ঢেউ কিংবা ঝড়কে থামাতে পারে না, তাই আমার চোখের জলটাও আপনার কাছে মূল্যহীন। ভীরুতার সাধনা কি মানে বলো বাহু। বলছে রাজামশাই এই যে আপনার মধ্যে একটা ভীরুতা একটা ভয় কাজ করছে এর অর্থটা কি আপনি আমাকে বলুন। এরপরে জনা ক্ষত্রিয় বংশের নারী, তিনি গৃহবধূ, তিনি তার স্বামীকে এতক্ষণ ধরে নানান রকম ভাবে প্রেরণা জুগিয়েছেন যাতে তিনি যুদ্ধ করতে যান, যাতে তার ছেলেকে যে হত্যা করেছে তার প্রতিশোধ নেন। সেই সম্পর্কে রাজাকে নানান প্রেরণামূলক কথাবার্তা বলেছেন বা তাকে মাঝে মধ্যে একটু ভৎসনাও তিনি করেছেন, গঞ্জনা তিনি করেছেন যে যে তার সন্তানকে মারল তাকে তার সিংহাসনে বসে মনোরঞ্জন করছে এটা তো ঠিক না, তাই তাকে কিন্তু একটু হলেও ভৎসনা করেছেন। কিন্তু জনা জানে যে আমি হিন্দু ধর্মের ক্ষত্রিয় বংশের হচ্ছে গৃহবধূ, স্বামীকে ভৎসনা করাটা ঠিক নয়। আমরা হিন্দু ধর্মের মানুষরা কি বলি স্বামী পতিদেব হচ্ছে পরম গুরু, পতি পরম গুরু, তাই তো জনাও কিন্তু এটা জানে। তাই জনা এইবার বলতে শুরু করলো কিন্তু বৃথা এ গঞ্জনা গুরুজন তুমি পড়িব এ ভীষণ পাপে জঞ্জিলে তোমারে। আপনাকে আমি গঞ্জনা করছি ভৎসনা করছি, আপনি হচ্ছেন গুরুজন, আপনাকে ভৎসনা করলে আমার পাপ কাজ করা হবে। কুলনারী আমি না বিধির বিধানে পরাধীন। নাথ শব্দের অর্থ আমি আগে বলেছি প্রতিভা স্বামী। বলছে আমি কুলনারী, আমি হচ্ছি গৃহবধূ, ভাগ্যের কাছে আমি পরাধীন। নাহি শক্তি মিটায় সবলে এ পোড়া মনের বাঞ্ছা, দুরন্ত ফাল্গুনী নিঃসন্তানা করিল আমারে। বলছে পার্থ আমাকে আমাদেরকে নিঃসন্তান করলো, আমার মধ্যে এমন কোন শক্তি নাই যে পার্থকে হত্যা করে তার প্রতিশোধ আমি নিতে পারি, সেই ক্ষমতা আমার নাই। আমি হচ্ছি বাড়ির বধূ, আমি হচ্ছি পরাধীন। তুমি পতি ভাগ্য দোষে বাম মম পতি তুমি। বলছে আপনি হচ্ছেন স্বামী আর আপনিও আজকে আমার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন আর বিধাতাও আমার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন। কোন সাধে প্রাণ ধরি ধরা ধামে, কি আশায় এই পৃথিবীতে আমি আর বাঁচব। জনা বলছে আপনিও আমার প্রতি বিরূপ, বিধাতা ভগবান সেও আমার প্রতি বিরূপ, তাহলে আমি কি করতে এই পৃথিবীতে বাঁচব। হাইরে জনাকীর্ণ ভবস্থলে আজি দ্বিজন জনার পক্ষে। জনাকীর্ণ শব্দের অর্থ মানুষে ঘেরা পৃথিবী। জনা বলছে এই মানুষে ঘেরা পৃথিবীতে জনা বড়ই নির্জন অর্থাৎ একা। বিজন শব্দের অর্থ হচ্ছে নির্জন বা একা। বলছে এই মানুষে ঘেরা পৃথিবীতে জনা বড়ই একা। এ পড়া লোলাটে লিখিলা বিধাতা যাহা ফলিলতা কালে। বলছে এই পড়া কপালে বিধাতা যা লিখে দিয়েছিল তাই ফলে গেল। হা প্রবীর এই হেতু ধরিন কি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন সহে এ উদরে। এইবার জনা তার ছেলেকে বলতে শুরু করলো, কি বলছে, বলছে হা প্রবীর, হাই রে প্রবীর, এই হেতু এই কারণে, হেতু শব্দের অর্থ হলো কারণে, এই কারণে ধরিনু ধরলাম কি তোরে। বলছে এই কারণে কি তোকে আমি ধরলাম
10 মাস 10 দিন নানা যত্ন করে এই পেটেতে বলছে জনা বলছে হায় রে প্রবীর, তোকে আমি কত কষ্ট করে এই 10 মাস 10 দিন ধরে পেটে ধরেছি। কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, বলছে কোন জন্মে কি পাপ করেছিলাম তোর কাছে আমি, তাই দিলি বা ছাতাপ। তাপ শব্দের অর্থ হলো আগুন অর্থাৎ জ্বালা। বলছে কোন জন্মে তোর কাছে আমি কি পাপ করেছিলাম যে তুই আমাকে এত বড় কষ্ট দিলি। আশার লতা তাই রে ছিঁড়লি, বেঁচে থাকার যে শেষ সম্বল সেটাকে তুই ছিঁড়ে নিলি। হা পুত্র শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধার, এই কিরে ছিল তোর মনে। বলছে হায় রে পুত্র, এইভাবে কি তুই তোর মায়ের ঋণটা শোধ করলি। কোন বৃথা পোড়া আঁখি বলছিস আজে বাড়ি ধারা, রে অবধকে মুছিবে তোরে। আজকে আমরা যখন এই সমস্ত কথাগুলো বলছে যে হায় রে প্রবীর, তোকে আমি কত কষ্ট করে 10 মাস 10 দিন কত জ্বালা যন্ত্রণা সহ্য করে তোকে আমি এই পেটেতে ধরেছিলাম, তুই কি আমাকে এইভাবে কষ্ট দিবি। তোর কাছে আমি কোন জন্মে কি পাপ করেছিলাম যে তুই আমাকে এই জন্মে তার প্রতিশোধ নিলি। যখন জনা কাঁদতে কাঁদতে এই সমস্ত কথাগুলো বলছে, তখন জনা নিজেকে সান্ত্বনা দিয়ে বলছে পোড়া আঁখি বলছিস আজি, পোড়া আঁখি বলছে কেন বৃথা, পোড়া আঁখি বলছে কেন রে এই পোড়া চোখ দিয়ে বলছিস আজি বাড়ি ধারা, বলছে কেন এই পোড়া চোখ দিয়ে জল ঝরে পড়ছিস রে, কে মুছাবে তোরে। জনা কাঁদতে কাঁদতে বলছে তার যে চোখ দিয়ে জল ঝরে পড়ছে, বলছে কেন চোখ দিয়ে জল ঝরছিস, তোকে তোর মুছাবার মতো চোখের জলটা মুছাবার মতো কেউ নেই। জনা আজকে বলল তারপরে কেন বা জ্বলিস মন, কে জুড়াইবে আজি বাক্য সুধারসে তোরে। সুধারসে শব্দের অর্থ হলো মিষ্টি কথা বলে। বলছে মন তুই কেন কষ্ট পাচ্ছিস, তোর কাছে যে কেউ মিষ্টি মিষ্টি দুটো কথা বলে তোকে সান্ত্বনা দেবে সেই রকম মানুষ এই পৃথিবীতে কেউ নেই। তার কারণ জনা আগেই বলেছে যে এই মানুষে ঘেরা পৃথিবীতে জনা বড় একা। স্বামী তার বিরূপ এবং বিধাতাও একমাত্র সন্তানকে দিয়ে তিনি কেড়ে নিয়েছেন, তাই বলেছেন যে এই পৃথিবীতে জনা বড় একা। তাই সে যদি কাঁদে তার চোখের জল মোছানোর জন্য কেউ নাই, তার মন যদি কষ্ট পায় তাকে যে সেই সময় কেউ মিষ্টি মিষ্টি কথা বলে তাকে সান্ত্বনা জানাবে সেই রকম মানুষটাও কেউ নেই। পাণ্ডবদের স্বরে খণ্ড শিরোমণি তোর, বিবরে লুকায়ে কাঁদি খেদে মর আহা মণিহারা ফণি। জনা বলছে পাণ্ডবদের তীরে আমাদের সন্তানকে হারিয়ে আমি সাপের মতো, মণিহারা সাপের মতো গর্তে মুখ ঢুকিয়ে কাঁদছি। মণিহারা সাপ যেমন মণিকে হারিয়ে তার গর্তের ভিতরে মুখকে ঢুকিয়ে কাঁদে, ঠিক জনাও বলছেন আমি আমাদের একমাত্র মণি অর্থাৎ প্রবীরকে হারিয়ে সাপের মতো গুমড়ে গুমড়ে কাঁদছি। যাও চলি মহাবল, যাও কুরুপুরে নবমিত্র পার্থ সহ। নবমিত্র মানে নূতন বন্ধু। বলছে আপনি চলে যান আপনার প্রিয় বন্ধুর সঙ্গে তার রাজ্যে। যাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। আর জনা সে তার সন্তানের কাছে চলে যাচ্ছে। বলছে আপনি আপনার নূতন বন্ধুর সঙ্গে তার রাজ্যে চলে যান, আমি আমার ছেলের কাছে চলে যাচ্ছি। ক্ষাত্র কুল বালামে ক্ষত্র কুল বধূ, কেমনে এ অপমান সব ধৈর্য ধরি। বালা শব্দের অর্থ হচ্ছে মেয়ে। বলছে আমি ক্ষত্রিয় বংশের মেয়ে, ক্ষত্রিয় বংশের বউ, এই অপমান আমি কোনোদিনও সহ্য করতে পারবো না। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, এই প্রাণটা আমি জাহ্নবীর জলে অর্থাৎ গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেব। দেখিব বিস্মিত যদি কৃদান্ত নগরে লোভী অন্তে চির চির যাচি চির বিদায় ও পদে, ফিরে যাবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর। কোথা জনা বলি ডাকো যদি উত্তরিবে প্রতিধ্বনি,
কোথা জনা বলি। বলছে তারপর আপনার যদি জ্ঞান ফিরে আসে, আপনার যদি চেতনা ফিরে আসে, আপনি আবার এই রাজ্যে ফিরে আসবেন এবং এসে এই ফাঁকা বাড়িতে কোথা জনা কোথায় জনা বলে আপনি যখন ডাকবেন, আপনার প্রতিধ্বনি আপনি শুনতে পাবেন। অর্থাৎ আমরা দেখবে যদি কোনো ফাঁকা বাড়িতে কাউকে ডাকি, সেটাই আবার ইকো হয়ে কিন্তু আমাদের কাছে ফিরে আসে, সেটাই এখানে বলতে চেয়েছেন। তাহলে এই ছিল নীলধ্বজের প্রতি জনাম সম্পূর্ণ কবিতা। কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। ভালো থেকো, আসছি নেক্সট ভিডিও নিয়ে।